সালাম আলাইকুম। আমাদের পরাজিত খুনি শেখ হাসিনা আর মাত্র 18 দিন ভারতে থাকতে পারবেন। এরপরে তাকে দুটো অপশন নিতে হবে। একটা হচ্ছে ভারতে রাজনীতি আশ্রয়, অথবা দ্বিতীয়টা হচ্ছে তাকে অন্য কোনো গন্তব্যে তাকে যেতে হবে। তো গত কয়েকদিন আগে আপনার ভারতে যে মাত্র 25 দিন তার টাইম ছিল, সেটা ডিপ্লোম্যাটিক যে পাসপোর্ট সেটাও ক্যান্সেল হয়েছে। এখন বর্তমানে তিনি কোথায় যাবেন এ নিয়ে এটা আলোচনা চলছে। গতকালকে আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে তিনি দুইটা রাষ্ট্রের কথা এসেছে। একটা হলো রাশিয়া, আর আরেকটা কথা এসেছে তিনি বেলারুশ। এই দুটো জায়গায় বেলারুশে যেতে পারেন। কিন্তু রাশিয়া সরকার কি তাকে শেখ হাসিনার মতো খুনি এবং ফ্যাসিবাদীকে এই মুহূর্তে রাশিয়াতে জায়গা দিবে কি? যদি জায়গা দেয় তাহলে পশ্চিমাদের আশানুরূপ পড়বে। এবং সবাই জানেন যে আন্তর্জাতিক ইউএন এর অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে আপনার গণহত্যার মামলা হয়েছে এবং সেটা তদন্ত করেছে। একজন গণহত্যাকারীকে রাশিয়া জায়গা দেবে কি? এবং যদি জায়গা দেয়, সেখানে বাংলাদেশ চাইলে তাকে ইন্টারপোল অথবা জাতিসংঘের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনতে পারবে। তো কোনো ব্যক্তিকে যদি রাশিয়া আশ্রয় দেয়, এমন কোনো ব্যক্তিকে রাশিয়া আশ্রয় দেবে কি যিনি গণহত্যার মতো অপরাধী? সেক্ষেত্রে রাশিয়ার নিজেরও একটা সুনাম এবং খ্যাতির একটা ব্যাপার আছে, নিজের নৈতিকতার বিষয় আছে। এই বিষয়গুলো চিন্তা করে রাশিয়া হয়তো তাকে জায়গা আশ্রয় দিবে না। কিন্তু রাশিয়া থেকে আবার রাশিয়াতে অনেক বাংলাদেশি আছে, যেখানে শেখ হাসিনা নিরাপত্তা বোধ করবেন না। কিন্তু অন্যদিক দিয়ে যদি তিনি বেলারুশ যান, সেখানে বাংলাদেশের সংখ্যা মানুষ অত্যন্ত কম। সেক্ষেত্রে তিনি সেখানে নিরাপত্তা বোধ থাকার সম্ভাবনা আছে এবং রাশিয়া সমর্থন করে সেটা করতে পারেন। তো তিনি যদি বেলারুশ চলে যান, তাহলে কি তিনি আইনের ঊর্ধ্বে থেকে যাবেন? তিনি যদি বেলারুশ চলে যান, তিনি আইনের ঊর্ধ্বে থেকে যাবেন? আসলে যদি তিনি বেলারুশ চলে যান, তাহলে তিনি বিচার ঊর্ধ্বে থাকতে পারবেন না। আমরা চাইলে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রের মাধ্যমে গ্রেফতার করতে পারি এবং তাকে আইনে আওতায় আনতে পারি। এছাড়াও শেখ হাসিনার জন্য দ্বিতীয় অপশনে তিনি নিজ দেশে ফিরে আসা। তিনি যদি নিজ দেশে ফিরে আসেন, তাহলে তাকে আইনের মুখে হতে হবে। কিন্তু শেখ হাসিনাকে যদি আইনের মুখোমুখি হতে হয়, তাহলে শেখ হাসিনার ভাগ্যে আসলে কি আছে? শেখ হাসিনা জুলাই গণহত্যা এবং 5 এবং 6 মে 2013 সালের গণহত্যা, 5 এবং 6 মে গণহত্যার মামলা হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু জুলাইয়ে তার বিরুদ্ধে একটা গণহত্যার মামলা হয়েছে। আর সমস্ত মামলাগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে এগুলো আসলে প্রহসনমূলক মামলা করা হয়েছে, যেন তিনি রাজনীতির আইনের মাইর প্যাচে বের হয়ে যেতে পারেন। আমাদের আইন উপদেষ্টা, আমি জানি না আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কি করতে চাচ্ছেন। তিনি কি করতে চাচ্ছেন এটা, এই বিষয়টা আমি জানি না। আসলে উনি কি শেখ হাসিনাকে বাঁচাতে চাচ্ছেন, নাকি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে চাচ্ছেন, নাকি আইনকে সম্মান করে গণহত্যার বিচার আওতায় আনতে চাচ্ছেন? আসলে বিষয়টা প্রশ্নবিদ্ধ। কারণ আমার তো আইনের মানে তার বিরুদ্ধে যে মামলাগুলোর যে অবস্থা দেখে মনে হচ্ছে যে তিনি শেখ হাসিনাকে বাঁচাতে চাচ্ছেন, জাস্ট জাতিকে এটা বোঝানোর জন্য এটা মামলা করা হচ্ছে। নারায়ণগঞ্জে যে হত্যা হয়েছিল, সেখানে একদিনে 104 জন লোক হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো গণহত্যার মামলা হয় না। সেখানে আসাদুজ্জামান খান কামাল তিনি সেখানে গিয়েছিলেন ছাত্র আন্দোলনের সেই দিন, এবং তাকে পুলিশ অফিসার বলছিল যে স্যার, বড় সমস্যা হচ্ছে আমরা একটা গুলি করি, একজন মরে, একজন যায় আর বাকিরা যায় না। একজন গুলি করি, একজন অ্যাক্সিডেন্ট হয়, একজন যায় আর বাকিরা যায় না। এটার বড় সমস্যা। এরপরও তারা হত্যাকাণ্ড অব্যাহত রাখার নির্দেশ দিয়ে আসাদুজ্জামান খান কামাল সেখান থেকে ফেরত আসেন। অন্যদিকে সাভারে যে আসলে যে গণহত্যা হয়েছিল, সেটা আরো বর্বরতা। পুলিশ লাশ মানে খুন করার পরে
লাশগুলো ভ্যানে উঠায়, যেটা মিডিয়াতে প্রকাশ পেয়েছে, ভিডিওটা আমরা দেখেছি। সেই লাশগুলো ভ্যানে উঠায়, এরপরে তারা নিজেরা সামান্য একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, তারপরে তারা এই সমস্ত লাশগুলো পুলিশের ভ্যানে উঠিয়ে তারা আগুন দিয়ে পুড়ে দেয়। এইভাবে তারা গণহত্যার পরেও এই সমস্ত ঘটনাতে শেখ হাসিনাকে দোষী করে স্পষ্ট, শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে দোষী করে স্পষ্ট আইনের আওতায় আনার জন্য বড় ধরনের মামলা করা হয়নি। এত বড় খুন, এত বড় গণহত্যার পরও তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়নি। তার মানে মামলা হয়নি, এবং স্ট্রংলি মামলা হয়নি। যেগুলো আপনার প্রহসনমূলক মামলা হয়েছে, তাদেরকে পরিপূর্ণ বা আসামি করে ওইভাবে যে এমন ভাবে আসামি করা বা আইনের মামলা সাবমিশনের উপর নির্ভর করে সাধারণত রায় কি হবে। সাবমিশনটাই দুর্বল হয়েছে, তাহলে সেইখানে তারা আসামি কি করে আপনার সাজা পাবে। তো এর কারণ আমি মনে করি যে আসিফ নজরুল স্যার শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তিনি প্রহসনমূলক মামলাগুলো করছে আইন উপদেষ্টা। তার প্রমাণ হচ্ছে আরেকটা, আপনি যদি দেখেন তার কার্যালয়ে সারা দেশ থেকে যেখানে বঙ্গবন্ধুকে কেন্দ্রিক যে ফ্যাসিবাদী সমস্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই বঙ্গবন্ধুর আইডল, সেই ফ্যাসিবাদী রাজনীতির আইডল বঙ্গবন্ধুর ছবি ডক্টর আসিফ নজরুল স্যারের পিছনে এখনো টাঙানো আছে। তিনি এখনো, তার মানে তিনি এখনো ফ্যাসিবাদীদেরকে সমর্থনদাতা, এবং তিনি শেখ হাসিনার ত্রাণকর্তা হয়ে থাকতে যাচ্ছে। বিষয়টি এরকম না। তাই আসলে উনি যাই কিছু বলুক না কেন, উনি আসলে শেখ হাসিনাকে আপনার বাঁচানোর জন্যই উনি ওনার মামলাগুলো এভাবে সাজিয়ে নিচ্ছেন বলে আমি মনে করি।